আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বার্ষিক পরীক্ষার সিলেবাসের পড়া শুরু হওয়ার পরে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা অধ্যায় 2 থেকে আলোচনা করছিলাম বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। এখানে আমরা পাঠ 3 পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজকে আমরা পৃষ্ঠা নম্বর 16 এবং 17 থেকে পাঠ 4 ও 5-এর অংশ সম্পূর্ণটা ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করব। তারপরেও যদি শেষ না হয় আমরা অর্ধেকের বেশি অংশই কিন্তু আজকে এখানে আলোচনা শেষ করতে পারবো বলে আশা করছি। তো আজকের যে পাঠ 4 ও 5-এর বিষয়বস্তু সেটা হলো প্রাচীন বিশ্ব সভ্যতা। আমরা এর আগে ভারত উপমহাদেশের সভ্যতা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে সিন্ধু সভ্যতা হলো ভারত উপমহাদেশের প্রথম সভ্যতা এবং দ্বিতীয় সভ্যতা গড়ে উঠেছিল গঙ্গা নদীর অববাহিকায়, যেখানে আমরা আমাদের দেশের এই দেশেরই অংশ ওয়ারী-বটেশ্বর এবং মহাস্থানগড়ের সভ্যতাকেও পেয়েছি। তো আজকে হলো প্রাচীন বিশ্ব সভ্যতা, অর্থাৎ ভারত উপমহাদেশের সাথে সাথে আমাদের বিশ্বের অন্যান্য জায়গায় যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতাগুলো নিয়েও আলোচনা করব। তাই বলছি বিশ্ব সভ্যতা, এটা হলো প্রাচীন বিশ্ব সভ্যতা। এর মধ্যে আমরা প্রথমে যে আলোচনা করব সেটা হলো মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা সভ্যতা কিন্তু মূলত এশিয়া এবং আফ্রিকা মহাদেশেই গড়ে উঠেছিল, কারণ এই অঞ্চলটা ছিল উর্বর, তারপর এখানে বন ছিল, নদী ছিল, যার ফলে এই এলাকায় কিন্তু সভ্যতা গড়ে উঠেছিল বেশি। অধিকাংশ প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে। এই পাঠে আমরা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে জানব। তার মধ্যে মিশরীয় সভ্যতা। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মিশরের নীল নদের দিয়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল। সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও। আচ্ছা দেখো, তাহলে এটা 5000 বছর পূর্বে। এই জিনিসগুলো আমরা পয়েন্ট আকারে লিখব। এটা কত বছর পুরনো? 5000 বছর আগে। এটা একটা পয়েন্ট। তারপরে কোথায় এটা হয়েছিল? নীল নদের অববাহিকা বা তীরে। আর এখানকার যে রাজারা ছিল তাদেরকে বলা হতো ফারাও। দেশবাসী ফারাওকে খুব শ্রদ্ধা করত, মানে এই দেশের রাজাদেরকে এই দেশের প্রজারা খুবই শ্রদ্ধা করত। সে সময় মিশরের রাজাদের যেহেতু ফেরাও বলা হতো, আমরা কিন্তু অনেক গল্প শুনেছি ফেরাউনের, তাই না? তারপর মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবেন। এ কারণে মিশরীয়রা যত্ন করে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করত। তারা ভাবতো যে পরবর্তী প্রজন্মেও এই রাজারাই তাদেরকে শাসন করবে, যার ফলে এই ফারাওদের মৃতদেহ তারা খুব যত্ন করে সংরক্ষণ করে রাখত। ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়েই মিশরীয় বিজ্ঞানীরা মমি তৈরির কৌশল উদ্ভাবন করে। এই মিশরের যে বিজ্ঞানীরা ছিল তারা চেষ্টা করলো যে কিভাবে এই অনেক দিন পর্যন্ত এই মৃতদেহকে একদম অটুট রাখা যায়, সেটা চেষ্টা করতে গিয়ে কিন্তু তারা মমির উদ্ভাবন করে। আর এই মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে তৈরি করা হয় বিশাল পিরামিড। পিরামিডেই এই মমিগুলো রাখা হতো। তাহলে আমরা এখানে এই মিশরীয় সভ্যতাতে পেলাম কি কি? একটা হচ্ছে যে মমি তৈরির যে পদ্ধতি সেটা, এবং পিরামিড। এগুলো সবই হলো মিশরীয় সভ্যতার অংশবিশেষ। পাথর এবং ব্রোঞ্জের মূর্তি তৈরিতেও মিশরীয়রা ছিল দক্ষ। ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়রা, অর্থাৎ ছবি এঁকে কোনো ভাব প্রকাশ করার যে একটা পদ্ধতি সেটা তারা উদ্ভাবন করতে পেরেছিল। একে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি।
এই নামটা আমরা লিখব, এই মিশরীয় সভ্যতার মধ্যেই আমরা এটা লিখব হায়ারোগ্লিফিক লিপি, যেটা নাকি কি ছবির মাধ্যমে তুলে ধরা হতো। হায়ারোগ্লিফিক, হায়ারোগ্লিফিক তোমরা লিখবে এই ওয়ার্ডগুলো, এই শব্দগুলো আসলে তোমরা শুধুমাত্র যদি আন্ডারলাইন করে রেখে দাও তার থেকে বেশি ভালো হবে তোমরা যদি খাতায় আমার সাথে সাথে এগুলা লেখো। লিখলে হবে কি, তোমরা যদি সৃজনশীলের ক নাম্বারে যে প্রশ্ন, সেখানে অনেক সময় এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে মিশরে যে ছবি এঁকে লিপির উদ্ভাবন করা হয়েছিল সেটার নাম কি। এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, তো সেখানে কিন্তু তোমাদের লিখতে হবে এবং বানানটা সঠিক হতে হবে। এই জন্য আমি বলেছি যে তোমরা যদি লেখো তাহলে তোমাদের বেশি ভালো হবে। এরপরে তাহলে এখানে ছিল আমাদের মিশরীয় সভ্যতার কিছু নোটস। এরপরে চলে যাব আমরা হলো মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা। ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে উর্বর ভূমিতে মেসোপটেমীয় সভ্যতা জন্ম হয়। এখানে দুইটা নদীর নাম এসেছে, দুইটা নদীর অববাহিকায় এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। একটা হলো টাইগ্রিস আর একটা হলো ইউফ্রেটিস। ইউফ্রেটিস এই দুটা হলো দুটা নদীর নাম। একটা নোটস। মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। তখন আমরা মনে রাখবো যে টাইগ্রিস একটা নদী আর ইউফ্রেটিস একটা নদী, এই দুইটা নদীর মধ্যবর্তী এলাকায় যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা হলো মেসোপটেমীয় সভ্যতা, অর্থাৎ দুই নদীর মধ্যবর্তী ভূমি। এই অঞ্চলে বিভিন্ন সময় বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন সুমেরীয় সভ্যতা, তারপর পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, এশেরীয় সভ্যতা, ক্যাডালীয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এই সভ্যতাগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে লিখতে পারি। প্রথমে হচ্ছে পুরাতন ব্যাবিলনীয়, তারপরে হলো প্রথমে অবশ্য সুমেরীয়, প্রথমে আমরা লিখব সুমেরীয়। আচ্ছা, পরিষ্কারভাবেই লিখি, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। প্রথম যে সভ্যতার আমরা নাম পেয়েছি সেটা হলো সুমেরীয়, তারপরে পুরাতন ব্যাবিলনীয়, তারপরে হচ্ছে এশেরীয়, এবং এরপরে যেটা সেটা হলো পুরাতনের জায়গায় আমরা নতুন ব্যাবিলনীয় বলতে পারি অথবা ক্যালডিয়া, বা নতুন ব্যাবিলনীয়। ঠিক আছে, এই সভ্যতাগুলো কিন্তু মেসোপটেমীয় সভ্যতারই এক একটা অংশ। তারপরে আসছে এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই জন্য আমি এটা প্রথমে লিখেছি, কারণ সব থেকে প্রাচীন হলো এই সুমেরীয় সভ্যতা এগুলোর মধ্যে। এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। খ্রিস্টপূর্ব 4000, এটা সময়কাল হলো খ্রিস্টপূর্ব 4000 বছর আগে। মানে এই সভ্যতাটা হলো
খ্রিস্ট যে অব্দ সেটার গণনারও 4000 বছর আগের সভ্যতা। মেসোপটেমিয়াতে একটি বিশেষ ধরনের লিপির উদ্ভব হয়, এর নাম কিউনিফর্ম। এর নাম কি? এর নাম হলো কিউনিফর্ম। একটা বিশেষ ধরনের লিপির উদ্ভব মানে লেখার পদ্ধতি তৈরি হয়, সেটা হলো কিউনিফর্ম। মিশরের মতো পিরামিড তৈরি না হলেও চমৎকার ধর্মমন্দির তৈরি হয়েছিল, একে বলা হয় জিগুরাত। এই সময় যে মন্দির তৈরি হয়েছিল, মন্দির মানে তৈরি করেছিল, সেই ধরনের মন্দিরগুলো ছিল খুব সুন্দর, যার নাম হলো জিগুরাত। জিগুরাত মেসোপটেমিয়ার সবকটি সভ্যতায় নানা ক্ষেত্রে অবদান রেখেছিল। এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হাম্মুরাবি আইন সংকলন তৈরি করেন। তাহলে আইন সংকলন করেন যেই রাজা, তার নামটাও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য সভ্যতায়। আইন সংকলন মানে হলো সব যে আইনগুলো তৈরি হলো, সেই সব আইনগুলোকে একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে গ্রন্থাকারে রাখা। আইন সংকলন করেন যে রাজা, সেই রাজার নাম হলো রাজা হাম্মুরাবি। রাজা হাম্মুরাবি। এই সব জিনিসগুলো কিন্তু তোমরা আমার সাথে সাথে লিখবে। একটু লিখলেই এই জিনিসগুলো তোমাদের যেমন আমার কাছ থেকে শোনা হচ্ছে, পাশাপাশি তোমরা লিখতে গিয়ে আবার সেটা চর্চাও হয়ে যাচ্ছে। তারপরে এশেরীয়রা যুদ্ধবিদ্যায় ছিল খুবই পারদর্শী। সুমেরীয় কথা হলো, তারপরে কথা হলো মেসোপটেমিয়ার রাজাদের হাম্মুরাবি আইন সংকলন করেছিলেন এবং এশরীয়রা যুদ্ধে পারদর্শী ছিল। নতুন ব্যাবিলন নগরটি ছিল 56 মাইল দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা। সম্পূর্ণ দেয়ালের উপর বাগান করা হয়েছিল। ইতিহাসে তা ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত। এখানে আরো দুটো কথা তাহলে চলে আসলো। একটা হলো এরা ছিল কি যুদ্ধে পারদর্শী। কারা? এশরীয়রা। মেসোপটেমিয়ার যে এশরীয় সভ্যতা, এশরীয়রা কি ছিল? যুদ্ধে পারদর্শী ছিল। যুদ্ধে পারদর্শী অর্থাৎ তারা যুদ্ধের কলা কৌশল সম্পর্কে খুব ভালো অবগত ছিল এবং তারা সেগুলো চর্চা করে ভালোভাবে যুদ্ধে জয়লাভ করতে সক্ষম ছিল। এরপরে হলো যে নতুন ব্যাবিলনে একটা প্রাচীর তৈরি করা হয়েছিল শহরটাকে বা সভ্যতাটাকে সুন্দরভাবে রক্ষণ করার জন্য। সেটা ছিল, এখন বলা হয় সেটাকে ব্যাবিলনের শূন্য উদ্যান, যেটা নাকি 56 মাইল দীর্ঘ। নামের সাথে সাথে আমরা এটার দৈর্ঘ্য লিখে রাখছি যাতে একই সাথে আমাদের এটা মনে থাকে। এছাড়াও দালান কোঠা নির্মাণ, মূর্তি তৈরি, বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় সভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঠিক আছে, তাহলে দেখো আরেকবার আমরা দেখি যে মেসোপটেমীয় সভ্যতার কথাগুলো। এটা হলো খ্রিস্টপূর্ব 4000 বছর পূর্বে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী এলাকাতে এটা গড়ে উঠেছিল। এখানে বেশ কিছু সভ্যতার বিকাশ ঘটেছিল। তার মধ্যে সবথেকে পুরনো হলো সুমেরীয় সভ্যতা, তারপরে পুরাতন ব্যাবিলনীয় সভ্যতা, তারপরে এশরীয় সভ্যতা, ক্যালডীয় বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এর মধ্যে কিউনিফর্ম নামের একটা লিপির উদ্ভাবন করেছিল তারা। আর এখানে ধর্মমন্দির তৈরি হতো যেগুলো নাকি জিগুরাত নামে পরিচিত। হাম্মুরাবি রাজা ব্যাবিলনের পুরাতন ব্যাবিলনের হাম্মুরাবি রাজা আইন সংকলন করেছিলেন। এশরীয়রা যুদ্ধে ছিল পারদর্শী। আর নতুন ব্যাবিলনে 56 মাইল দীর্ঘ একটা দেওয়াল তৈরি করা হয় এবং এই পুরো দেওয়ালের উপরে আবার বাগান তৈরি করা হয়, যেটা আমরা এখন ব্যাবিলনের শূন্য উদ্যান নামে
বলে থাকি বা এটা এই নামে পরিচিত। তাছাড়া এখানে দালান কোঠা, মূর্তি, বিজ্ঞান চর্চা সব ধরনেরই কাজ হতো, অর্থাৎ সভ্যতায় তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপরে আমরা বলবো চীন সভ্যতার কথা। চীন সভ্যতা, দেখো আমাদের আজকের এই সভ্যতা আমরা মনে করি আমরা অনেক সভ্য, অবশ্যই আসলেও আমরা অনেক আগের তুলনায় সভ্য হয়েছি। তারপরেও আমাদের যে প্রাচীন সভ্যতার কথা নিয়ে আলোচনা করছি তখন দেখছি যে আসলে এই সভ্যতা বেশ আগে থেকেই শুরু হয়েছিল এবং আমরা সভ্যতার দিক থেকে কিন্তু বেশ সমৃদ্ধ ছিলাম বিশ্বের দিক থেকে যদি আমরা চিন্তা করি। এরপরে আসছে চীন সভ্যতা। চীন সভ্যতাতে আমরা কি আলোচনা করছি, দেখো হুয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে খ্রিস্টপূর্ব 2000 অব্দে গড়ে উঠেছিল চীনের নগর সভ্যতা। তাহলে এখানেও আমরা দুইটা নদীর নাম পাচ্ছি, একটা হলো হুয়াংহো, হুয়াংহো, আর আরেকটা হচ্ছে ইয়াংসিকিয়াং, ইয়াংসিকিয়াং, দুইটা নদী। আর এটা গড়ে উঠেছিল কবে? গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 2000 বছর আগে। এটা 2000 বছর আগে হুয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায় গড়ে উঠেছিল। সভ্যতার বিকাশ ঘটাতে চীনের কয়েকটি রাজবংশ বিশেষ ভূমিকা রেখেছিল। এদের মধ্যে শাং এবং চৌ বংশের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ। অর্থাৎ সভ্যতার যে প্রসার ঘটলো, বিকাশ ঘটলো, এতে চীনা কিছু বংশের একটা বিশেষ ভূমিকা ছিল। তার মধ্যে শাং, একটা নাম হলো শাং রাজবংশ, আর একটা হলো চৌ রাজবংশ, এটা উল্লেখযোগ্য। এছাড়াও কিছু রাজবংশ কিন্তু আমাদের এই যে সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল। তাহলে চীনাদের একটা কৃষি ব্যবস্থা ছিল যেটা বেশ কৃষিতে শক্তিশালী ছিল তারা, অর্থাৎ কৃষিতে একটা শক্তিশালী উদ্ভাবন ঘটিয়েছিল। তারপরে ব্রোঞ্জ দিয়ে নানা ধরনের শিল্পকর্ম ও মূর্তি গড়তে চীনারা ছিল দক্ষ। সবচেয়ে বিস্ময় হচ্ছে চীনের মহাপ্রাচীর। চীনকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কয়েকশো বছর ধরে এই প্রাচীরটি তৈরি করা হয়। চীনের মহাপ্রাচীর, এটা দীর্ঘ মানে 100 বছর, মানে অনেক বছর ধরে এই মহাপ্রাচীরটা তৈরি হয় এই সভ্যতাকে রক্ষা করার জন্য, চীনকে রক্ষা করার জন্য, বহির্বিশ্বের বা শত্রু থেকে রক্ষা করার জন্য এখানে একটা প্রাচীর তৈরি করা হয়, চারপাশে দীর্ঘ প্রাচীর, এবং সেটা তৈরি করতে কয়েকশো বছর লেগে গিয়েছিল। চীনের মহাপ্রাচীর অর্থাৎ দেয়াল, প্রাচীর মানে হলো দেওয়াল। এরপরে আসছে পারস্যীয় সভ্যতা। পারস্যীয় সভ্যতার আলোচনা করে আজকে আমরা আলোচনা শেষ করব। তারপরে আমাদের থাকবে গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা, এই দুইটা আমাদের বাকি থাকবে। এর সাথে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা শেষ করে এই অধ্যায়ের আলোচনা শেষ করব সম্পূর্ণটা। তাহলে এরপরে যে সভ্যতা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পারস্যীয় সভ্যতা। আজকের ইরান দেশটিকে প্রাচীনকালে পারস্য বলা হতো, এটা একটা মনে রাখার বিষয়।
পারস্য সভ্যতা মানে হলো ইরান সভ্যতা। বর্তমান যে ইরান দেশটা, এটাই প্রাচীনকালে ছিল পারস্য। খ্রিস্টপূর্ব 600 বছর অব্দে পারসীয়রা একটি সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতা বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল সম্রাট প্রথম দারিউস। আমরা এই জিনিসগুলো লিখব। চীন সভ্যতার পরে আমরা এখন পারস্য সভ্যতা নিয়ে আলোচনা করব। পারস্য পারস্য সভ্যতা মূলত কি? ইরাক দেশের সভ্যতা। আর এখানে যে একজন রাজার নাম পেলাম সেটা হলো, এই সভ্যতাকে বিকাশ করার জন্য যার একটা বিশেষ ভূমিকা ছিল তিনি হলেন সম্রাট প্রথম দারিউস। সম্রাট প্রথম দারিউস তিনি বিভিন্ন দেশ জয় করে পারসীয় রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন। অর্থাৎ আশেপাশে তার যে সাম্রাজ্যগুলো ছিল বা যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যকে তিনি জয় করে একটা বিশাল সাম্রাজ্যে পরিণত করেছিলেন। সভ্যতার ইতিহাসে পারসীয়দের দুইটি বড় অবদান রয়েছে। একটি সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো, আর অন্যটি হলো ধর্মীয় কাঠামো। তাহলে সাম্রাজ্য পরিচালনা, একটা বিশাল সাম্রাজ্যকে সুন্দরভাবে পরিচালনা করতে না পারলে সেটা কিন্তু ধরে রাখা সম্ভব না। তাই এই সাম্রাজ্যকে ঠিক মতো পরিচালনা করার জন্য এই যে পারস্য সভ্যতা, এদের ছিল প্রশাসনিক কাঠামো, একটা দক্ষ প্রশাসনিক কাঠামো ছিল। দক্ষ প্রশাসনিক কাঠামো, আর একটা ছিল ধর্মীয় কাঠামো। তারা এই দুইটা কাঠামো তৈরিতে বেশ দক্ষ ছিল, যেটা তাদের সাম্রাজ্যকে সুন্দরভাবে পরিচালনা করার পিছনে বেশ বড় একটা ভূমিকা রাখে। বিশাল সাম্রাজ্য ঠিক মতো পরিচালনার জন্য দারিউস গোটা সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেছিলেন। পুরা যেহেতু সাম্রাজ্যটা ছিল বিশাল, এই বিশাল সাম্রাজ্য একা তিনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না মনে করে তিনি এই সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেন। কয়টি? 21টি প্রদেশে বিভক্ত করেন এই যে সম্রাট দারিউস তিনি। প্রতি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক। তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন। এই দারিউস এর কথা আমরা বললাম যে উনি সভ্যতার বিকাশে একটা যথেষ্ট ভালো ভূমিকা রেখেছিলেন। তার মধ্যে একটা হলো 21টা প্রদেশে বিভক্ত করেছিলেন। তারপরে ডাক বিভাগ তৈরি করেছিলেন তিনি, যার ফলে এক জায়গার কোনো খবরাখবর দ্রুতভাবে ঘোড়ার পিঠে চড়ে সেই সংবাদ বা সেই পত্র রাজধানীতে পৌঁছানো সম্ভব হতো। এতে দ্রুত ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকেরা সকল প্রদেশের খবর রাজধানীতে পৌঁছাতে পারত। পারস্য সভ্যতায় চমৎকার স্থাপত্য মূর্তি তৈরি হয়েছিল। সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্যের ধর্ম প্রচারক জরাস্ট্রার। একত্ববাদ মানে হলো যে আমাদের যে সৃষ্টিকর্তা, আমাদের যে সৃষ্টিকর্তা তিনি এক এবং অদ্বিতীয়, তার সাথে কাউকে তুলনা করা যাবে না, এবং সকল ক্ষমতার অধিকারী সেই এক সৃষ্টিকর্তাই। এটাই হলো একত্ববাদ। এই একত্ববাদের যে প্রচার, সেটা সর্বপ্রথম এই পারস্য সভ্যতাতেই শুরু হয়, এবং সেই প্রচারকের নাম হলো জরাস্ট্রার। একত্ববাদের প্রচারক জরাস্ট্রার।
পারস্যদের প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশই গ্রহণ করে, তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মের উপরে। এই যে একত্ববাদের যে ধর্ম, সেই ধর্মটা বিশ্বের বিভিন্ন দেশ এটার প্রভাব ফেলে, অর্থাৎ এইটা মানুষের মাথায় আসে যে আসলেই যে সব কিছু সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব একজনের হাতে যদি সব ক্ষমতা থাকে, এবং তার সাথে কাউকে শরিক করা সম্ভব নয়, তার যে ক্ষমতা সেটা অতিক্রম করা বা তার সমকক্ষ কেউ নাই। এই যে ধর্মের মূল বাণীটা, এটা অনেক জায়গায় ছড়িয়ে যায় এবং অনেক জায়গায় এটার প্রভাব পড়ে। একই সাথে এই যে পারস্যদের যে দেশ পরিচালনার যে সিস্টেমগুলো, সেগুলোও কিন্তু অনেক দেশ দেখে মনে করে যে হ্যাঁ এটা ভালো, তাই তারাও এটা নিজেদের দেশে মানে ব্যবহার করে, নিজেদের দেশকে পরিচালনা করার জন্য এগুলোরই প্রয়োগ ঘটায়। তো আজকের মতো আমরা এখানে 16 এবং 17 পৃষ্ঠাতে যে পর্যন্ত আছে আমরা সেটুকু নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা 18 পৃষ্ঠায় যে অংশ আছে সেটুকু পড়া শেষ করে, আলোচনা শেষ করে অনুশীলনীতে যাব। আজকের মতো তাহলে এখানেই থাকছে। তোমরা সুন্দরভাবে রিডিং করে করে এবং আমরা যে কথা বলতে বলতে নোটসগুলো করলাম, এগুলো যদি একটু দেখো, পড়ার পাশে এগুলো যদি খাতাটা রেখে পড়ো, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সুন্দরভাবে এই অংশটা আয়ত্ত হবে। তোমরা ভালো থেকো, আশা করি অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।